এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কী বলেছেন, উনি কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন। এবং খুব একটা ইন্টারেস্টিং হলো, ওই সময় সংসদে তিনি সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে আরেকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন। মাঝখানে অনেকেই ছিলেন যারা নতুন প্রজন্মের, যারা মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলেন। ওনারা প্রায়ই বলেন আমরা ওই সময় ছোট ছিলেন, কিন্তু ওই সময়ে একটা পক্ষ যে চিন্তা করত, যে কাজ করত, সেই চিন্তা, সেই আদর্শকে এই ছোটরা আবার ধারণও করতেন। এই ধারণ করতে করতে এখন আবার প্রায় বৃদ্ধ হয়েছেন, তারাও ছিলেন সেখানে। ফজলুর রহমান সাহেবের বক্তব্যগুলো আমি একটু আপনাদেরকে দু একটা কথা শোনাতে চাই। যেমন উনি 5ই আগস্টের যে আন্দোলন ছিল, সে আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু শ্রদ্ধা জানিয়ে উনি বলেছেন যে 5ই আগস্টকে উনি বিপ্লব বলতে রাজি নন। তেনার ভাষায় উনি কী বলেছেন যে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদের সবাইকে আমি বলবো এই কথাটা বলাই অন্যায়। এবং তারপর উনি একটু তুলনা করতে গিয়ে বলেছেন প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা এবং হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করার মতো হবে এই দুটো তুলনা। অনেকে কিন্তু আমরা শুনেছি গত বেশ কয়েকদিন ধরে, গত 1.5 বছর ধরে, এটা 5ই আগস্টকে তারা বলতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, তারপরে আপনার বিপ্লব হয়েছে। ভাই, বিপ্লব এত সহজ না। বিপ্লব অন্য জিনিস। বিপ্লবের পিছনে একটা আদর্শ থাকে, বিপ্লবের পিছনে একটা বিপ্লবী সংগঠন থাকে। এটা এভাবে বিপ্লব হয় না। যাই হোক, আমরা বিভিন্ন সময় বলেছি ছোট মানুষ, আমাদের গলার আওয়াজটা এত দূর যাবে না। কিন্তু আজকে ফজলুর রহমান সাহেব যেভাবে, যে ভঙ্গিতে কথা বললেন, ওনার বয়স 77 বছর, কিন্তু উনি যেভাবে কথা বললেন, আমার কাছে মনে হলো যে এই সমস্ত লোকদের পক্ষেই মুক্তিযুদ্ধ করা সম্ভব। আমি মাঝে মাঝে মেজর হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকার, ওনার কণ্ঠেও সেই ধরনের কথা শুনি। মুক্তিযুদ্ধের আসলে কাউকে তোয়াক্কা করতো না, ওনাদের বিশ্বাস ওনাদের মুখ দিয়ে উচ্চারিত হতো। সেই দৃশ্য যেন আমি আজকে আবার দেখলাম। তিনি জামায়াত সম্পর্কে বলেছেন। জামায়াত ইলেকশনের আগে একটা ধারণা তৈরি করা হয়েছিল, একটা আওয়াজ তোলা হয়েছিল যে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে। কেউ বলেছিল জামায়াত নাকি 2/3 পেয়ে যাবে। তখন ওই ফজলুর রহমান সাহেব কিন্তু বারবার বলেছেন, আমার অনুষ্ঠানে অনেকবার বলেছেন, এবং সেই কথাটা উনি আবার উচ্চারণ করেছেন। তিনি বলছেন, আজকে যেটা বললেন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, যে আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামায়াত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা বলেছি, কথা সত্য। আমি বলে যাচ্ছি, এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। এবং তিনি আরও বলেছেন, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনো দিন এদেশে জয়লাভ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। উনি সেই চ্যালেঞ্জটা আবার দিলেন। কেন? এর পেছনে অন্তর্নিহিত কী শক্তিটা ওনার কাজ করেছে। আমিও কিন্তু সেটাই বলি যে এই বাংলাদেশ নামটা আমরা যে কারণে পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, যে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পেয়েছি, সেই যুদ্ধটাকে আপনি, সেই যুদ্ধের যে আদর্শ, সেই যুদ্ধের যে প্রেরণা, সেটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সেই প্রেরণা, সেই আদর্শ বারবার এই ভূখণ্ডে জয়লাভ করবে, এবং এটাই স্বাভাবিক। মুখে অনেক কিছু করবে, অনেকের শাসন নিয়ে মানুষ বিরক্ত হবে, কিন্তু ভোট দেওয়ার সময় ওই প্রসঙ্গটা বড় হয়ে দেখা দেবে। সেটা হলো যে আমাদের উৎসটা কোথায়, আমরা কোথা থেকে এলাম, এই দেশটা কোথা থেকে এলো, এই পতাকা কোথা থেকে এলো। সেই প্রশ্নগুলো মানুষ যখন নিজেকে একবার করবে, তারা তখন ওই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা এই বাংলাদেশ চায়নি, তাদের পক্ষে ভোট দিতে পারবে না। ফজলুর রহমান সাহেব কিন্তু এই কথাটাই বলেছেন। ওনাকে নিয়ে যে কথাগুলি বলা হতো এই গত 18 মাস, এই 18 মাসে কিন্তু অনেকে ওনাকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছে। ওনার বাসার সামনে
নানা ধরনের স্লোগান দেওয়া হয়েছে, ওনাকে অপমান করার জন্য অশ্লীল অশ্লীল কথা বলা হয়েছে। সেই সময়ে উনি অনেক অপমানিত হয়েছেন এবং তার জন্য ওনার দলও ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তারপর উনি চুপ করেছিলেন। সেই কথাগুলি আজকে উনি আবার উচ্চারণ করলেন। আমি ওনার কথা থেকে আবারও পড়ছি। উনি বলেছেন, আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? যেমন বিরোধী দলের নেতা বলেন, তাকে আমি অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু তার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলেছেন, ওই দিন বলল যে আমার দাড়ি পাকা, আমার চোখের সব পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সালে জন্মগ্রহণ করেছি, উনি 58 সালে জন্মগ্রহণ করেছেন। এবং এক পর্যায়ে স্পিকার থেকে থামে বলে, এই ধরনের কথা কি ওনাকে কেউ বলেছে? উনি জোর দিয়ে বলেছেন, হ্যাঁ বলেছে। যা হোক, এবং উনি বিরোধী দলের নেতার একটা কথার ব্যাপারে উনি আপত্তি করেছেন, মানে ডক্টর শফিকুর রহমান, জামাতে যিনি আমির, তার সম্পর্কে উনি বলেছেন যে বিরোধী দলের নেতা, উনি মুক্তিযুদ্ধ পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ করেছেন। মানে ওনার বক্তব্যটা কিন্তু ক্লিয়ার যে যার কারণে আমি শহীদ হলাম, যে আমাকে হত্যা করলো, আমি যদি তার দল করি তাহলে সেটাকে কিন্তু ভালো বলার কোনো সুযোগ নেই। যদিও এটা জামাতে ইসলামের উনি আমির, উনি জবাব দিয়েছেন, সেই জবাবটা আমি পরে আসবো, পরে ওনারও জবাবটা আমি বলবো। এবং এখানে আরেকটা কথা বলেছেন ফজলুর রহমান সাহেব, এটা আমার মানে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। উনি বলেছেন যে আমাদের নেতা জিয়াউর রহমানকে পেলে এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। এই কথাটা কিন্তু একটা নির্মম সত্য। ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন আপনি মুক্তিযুদ্ধ চলার সময় যদি জিয়াউর রহমান এই রাজাকারদের হাতে, আলবদরদের হাতে ধৃত হতেন, ধরা পড়তেন, আপনার কি মনে হয় জিয়াউর রহমানকে তারা ছেড়ে যেত? তা মেরে ফেলতো। সেই কথাটা যদি ফজলুর রহমান সাহেব বলেন, এর অন্যায়টা কোথায় হলো? উনি এই জাতীয় সংসদে শোক প্রস্তাব নেওয়া হয়েছিল, সেটারও উনি একটু সমালোচনা করেছেন। উনি বলেছিলেন যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব নেওয়া হয়েছে সংসদে, এটা একটা খুবই দুর্ভাগ্য। উনি এই শোক প্রস্তাবে যুদ্ধ অপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়াটা ভুল হয়েছে বলে উনি সংসদের সমালোচনা করেছেন। আরেকটা কথা, যে কথাটা ইদানিং কেউ বলে না এবং বলা জরুরি, আমি কিন্তু অনেকদিন আগে থেকে বলে আসছি, সেটা হলো উনি বলেছেন, আমি ওনার কথাগুলি পড়ে শোনাই। উনি বলেছেন পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, 5 আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্রগুলো কোথায়? 5 আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না, সেটার জন্য তদন্ত হওয়া উচিত। আমি জানি না ইনডেমনিটিতে 5 আগস্টের পরের ঘটনাও অন্তর্ভুক্ত হবে কি না, কিন্তু আমি নিজেও মনে করি এটা হওয়া উচিত নয়। আমি বলেছি যে মাঝখানে কিছুক্ষণ গণ্ডগোল হয়েছিল, তাকে বক্তব্য দেওয়ার থেকে বিরত রাখার জন্য নানা রকম কথাবার্তা হয়েছিল, হইচই হয়েছিল, বিরোধী দলের সদস্যরা চিৎকার চেঁচামেচি করেছেন। তখন একটা কথা কিন্তু স্পিকার বলেছেন, সেই কথাটাও আমি মনে করি আপনাদের আমি বলবো, কিন্তু তার আগে আমি বরং শফিকুর রহমান সাহেব কী বলেছেন, জবাবটা দিয়েছেন, সেটা আমি একটু উল্লেখ করব। শফিকুর রহমান সাহেব বলেছেন তিনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন, ইনি মানে ফজলুর রহমান সাহেব। তিনি বলেছেন আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উনি এটাকে চ্যালেঞ্জ করেছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না। তাহলে কি ওনাকে জিজ্ঞাসা করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার, আমি কোন দল করব, কোন আদর্শ অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। খুব চমৎকার কথা, কিন্তু আমার পছন্দ হয়েছে যে ওনার এটা নাগরিক অধিকার। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে মানে আপনার জামাতে ইসলাম করা যাবে কি যাবে না, সে আদর্শ গ্রহণ করা যাবে কি যাবে না, সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, সে আলোচনায় আমি যাচ্ছি না। আমি ওনার শেষ কথাটা বলছি যে আমি কোন আদর্শ অনুসরণ করব, আমি কোন দল করব, সেটা আমার নাগরিক অধিকার। একদম চমৎকার কথা, এবং রাষ্ট্র এবং সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমিও সেই কথাটাই বলি।
কে কোন দল করবে তার নাগরিক অধিকার। সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। সংবিধান মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে, সংবিধান মানুষকে দল করার স্বাধীনতা দিয়েছে। তাহলে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন কেন? ঠিক আছে, আওয়ামী লীগের বিচার করবেন, করেন বিচার, কিন্তু বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। এটা আপনি নিষিদ্ধ করছেন, সংবিধান লঙ্ঘন হচ্ছে না? তখন লঙ্ঘন হচ্ছে না ভাই? আমি জামাতকেও প্রশ্ন করছি, কারণ আপনারা এটা উদ্যোগ ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আপনারাই প্রথম এটাকে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমেছিলেন আপনাদের অনুসারী এই এনসিপি ছেলে মেয়েদের নিয়ে। কেন সংবিধান লঙ্ঘন হয় নাই? একজন লোকের অধিকার আওয়ামী লীগ করবে, সে আওয়ামী লীগের আদর্শকে অনুসরণ করতে চায়, কেন দিবেন না? আমি জানি না এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আছে কিনা। আমি স্পিকারের বক্তব্যটা শেষ করতে চাই। যখন ওই হইচইগুলি হচ্ছিল, স্পিকার একটা কথা বলেছেন যে মাননীয় সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। যদি এই সংসদ বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। এবং তিনি আরও বলেছেন কি, যে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি সরকারি দলের কোনো সদস্যের বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তার বিরুদ্ধে যুক্তি খণ্ডন করুন, কিন্তু শিশুরাও লজ্জা পাবে এই ধরনের আচরণে। আমি স্পিকারের কথাকে সাধুবাদ জানাই। আসলেই সংসদ টেলিভিশনে না ধারাবাহিকভাবে সবাই দেখতে পারে, আমিও মাঝে মাঝে দেখি। আমার বাসায় কোনো শিশু নেই, কিন্তু আমি বলতে পারবো না শিশুরা কি করে, তবে আমি নিজে মাঝে মাঝে কিন্তু ওনাদের আনাড়িপনা দেখে, ওনাদের অসহিষ্ণুতা দেখে মাঝে মাঝে। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এবং কোনো কোনো সাবেক সামরিক সদস্যকে আটক করা হয়েছে, আসলে এই বিষয়টা কি? অনেক অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না, এবং আপনার দর্শকদের, মানচিত্রের দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, এই বিষয়টা আলোচনা করার আগে, যে এই আজকে কিছুক্ষণ আগে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই। আমি ওনার বক্তব্যটা কোট করছি। বিগত ফেসিবাদ আমলে এই শব্দটি উচ্চারিত হতো, তাদের নিজস্ব ফায়দা হাসিলের জন্য এগুলো হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। পুলিশ সদর দপ্তর, আপনি জানেন যে নোটিশ করেছে সব জায়গায় সতর্ক থাকার জন্য, এটাও বলেছে হামলা হবে সংসদ ভবন ইত্যাদি জায়গায়। এবং বিমান বাহিনীর কিছু অফিসার আটক হয়েছেন, পুলিশের একজন কনস্টেবল আটক হয়েছেন। এটা একদিকে বলা হচ্ছে যে, আপনি যেটা বললেন বিমানবন্দরের বিমান বাহিনীর কোন কোন সদস্য যে আটক হয়েছেন, এটা কিন্তু ফরমালি কেউ ব্রিফ করেনি, আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি, আমরা নানান ভাবে গুঞ্জন আকারে শুনছি। না, এটা ফর্মালি আনুষ্ঠানিকভাবে বলেনি, ব্যাপারটা এরকম না, ওরা অস্বীকার করেনি, তার মানে এটা আটক হয়েছে। আচ্ছা, অন্যদিকে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, জঙ্গি তৎপরতা নেই, পুলিশ সদর দপ্তর বলছে জঙ্গি হামলা হবে, তাহলে আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতেই পারি, তাহলে আসলে দেশটা চালাচ্ছে কে? এটা কি এখনো ঠিক? আমাদের সরকারের কোন কোন উপদেষ্টা তারা বলছেন তাদের তার একটা আমি করি, উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলছেন যে আমি যদি তা করি, তিনি বলছেন যে দেশে জঙ্গি রয়েছে, এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। সরকার একজন উপদেষ্টা বলছে যে জঙ্গি রয়েছে, শূন্যের কোঠায় নামিয়ে আনবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি নেই। আবার পুলিশ হেডকোয়ার্টার নোটিশ করছে যে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, যার কারণে সব জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হাই অ্যালার্ট। তো যেহেতু আপনি যে বলছিলেন যে সরকার আসলে চালাচ্ছে কে, জি বলুন। তো আসলে মানে এই যে ওনাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, আপনি যেটা বললেন কোন এক উপদেষ্টা বলেছে জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গি নেই, পুলিশ বলছে জঙ্গি হামলার আশঙ্কা। তো আসলে এই তেহরিকে তালেবান পাকিস্তান এই নামটা আসছে সামনে। তেহরিকে তালেবান পাকিস্তান হলো পাকিস্তান বিরোধী একটি জঙ্গি গোষ্ঠী, যেটা মূলত পাঠানদের, একটা আফগান পাঠানদের জঙ্গি গোষ্ঠী। এবং আপনি জানেন যে বাংলাদেশ থেকে কিছু লোক এই পাকিস্তানে গিয়েছিল,
এবং তারা এই টিটিপির হয়ে যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেখানে তারা নিহত হয়েছেন এবং কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? যে তেহরিকে তালেবান পাকিস্তান এটা হলো একটা কট্টর পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠী। তারা বাংলাদেশে কেন আসবে? বাংলাদেশে কেন হামলার চেষ্টা করবে? কোনো কারণ তো নাই। আপনি জানেন যে গত বছর 17 সেপ্টেম্বর আহ, একজন ইসলামী ধর্মের নেতা মামুনুল হক, উনি 7 সদস্যের প্রতিনিধি নিয়ে গিয়েছিলেন আফগানিস্তানে, এবং আফগান শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ওনার বৈঠক হয়েছে। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের বা তালেবানদের কোনো বিরোধ নেই। তালেবানদের সঙ্গে বিরোধ হলো পাকিস্তানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। আমি মনে করছি যে এখানে আসলে আমরা যখন পুরো জাতি সোচ্চার হয়ে যাচ্ছে আমেরিকার সাথে যে আমাদের গোলামি চুক্তি, আমি আবারও বলবো এটা গোলামি চুক্তি, বাণিজ্য চুক্তি নয়। কেন নয় আপনি জানতে চাইলে আমি সেই ব্যাখ্যাটাও দিব। এই সমস্ত বিষয়, হামের শত শত শিশু মারা যাচ্ছে, এটা যখন সামনে আসছে, জ্বালানি সংকট এটা যখন সামনে আসছে, তো পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পক্ষ এই জঙ্গি ইস্যুটা সামনে নিয়ে আসছে। আর অন্যদিকে পাকিস্তান, যারা ইউনুস, আপনি জানেন ইউনুস ক্ষমতায় যাওয়ার পর বা 2024 সালের সেপ্টেম্বরে সে পাকিস্তানি নাগরিকদের যে ভিসা দিতে হলে বিশ্বের অনেক দেশে তাদের একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, বাংলাদেশও ছিল। তো ইউনুস সেই সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তুলে দেয়, লাগবে না। পাকিস্তান থেকে কোনো পণ্য আসলে সেই পণ্যের আহ, কোনো ইয়ে হবে না, পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন, মানে যে জাহাজে কি আছে না আছে সেটা পরীক্ষা করা যাবে না। সে দুটো আইন সে পাশ করেছে অধ্যাদেশ দিয়ে। তো এরপরে বাংলাদেশে লস্করে তৈয়বার লোক ঢুকেছে, আপনি জানেন, আমরা জানি। জয়শে মোহাম্মদের লোক ঢুকেছে, আমরা ভিডিও দেখেছি। এবং এই যে হাফিজ সাইদ, লস্করে তৈয়বার বা জয়শে মোহাম্মদের আজহার মাসুদ, তাদের একদম আহ, শীর্ষ লোকজন বাংলাদেশে এসছে, অসংখ্য বৈঠক করেছে। এবং এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বা পাকিস্তানের যে আইএসপিআর এর পরিচালক, তারা তো প্রকাশ্যে বলেছে যে ভারতে যদি এরপরে হামলা হয় তাহলে ইস্টার্ন ফ্রন্ট মানে বাংলাদেশ থেকে করবে। তো বাংলাদেশে তো পাকিস্তানের লস্করে তৈয়বা আছে, জয়শে মোহাম্মদ আছে, আল কায়দা আছে, হিজবুত তাহরির আছে। এই নামগুলো একটাও আসতেছে না, না এনে শুধু টিটিপি ঠেলে দেওয়া হচ্ছে সামনে। টিটিপি কে? টিটিপি পাকিস্তানের সূত্র। পাকিস্তান বাংলাদেশকে 2024 থেকে যেভাবে ব্যবহার করেছে, কবজা করেছে, বাংলাদেশকে বিপুল অস্ত্র পাঠিয়েছে, মাদকদ্রব্য পাঠিয়েছে, এখন বাংলাদেশকে সে ডাইরেক্টলি আফগানিস্তানের বিরুদ্ধে ঠেলে দিতে চাচ্ছে, এই ওর পক্ষে নিতে চাচ্ছে। এবার বাংলাদেশকে আরেকটা ডি ফ্যাক্টর পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। আমি কিন্তু এই জঙ্গিবাদ নিয়ে কাজ করি, আপনি জানেন, 2003 সাল থেকে। তো বাংলাদেশে টিটিপির কোন লোক বাংলাদেশে সংসদে হামলা করবে না, করার কোনো কারণই নাই। তারা যদি কিছু করে পাকিস্তানে করবে, কিন্তু বলা হচ্ছে সংসদে হামলা করবে, এখানে করবে, ওখানে। টোটাল জিনিসটা একটা বানোয়াট গল্প। এই গল্পটা আমাদের পুলিশ বলছে না, এই গল্পটা আমাদের অন্য কেউ বলছে না, এই গল্পটা পাকিস্তান আইএসআই এটা ধরিয়ে দিয়েছে ওদের হাতে, এবং তারা সেই গল্পটা বাজাচ্ছে। এবং আমার মনে হয় সেজন্যই স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে গেছেন যে এটা ষড়যন্ত্র। এই কারণে উনি বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। উনি যেটা বলছেন, মানে টিটিপি যে যে জঙ্গি, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক না, উনি হয়তো এটা বোঝাতে চাইছেন। আর উনি যেটা বললেন যে ওই ফ্যাসিবাদের আহ, এটা কাজ ছিল জঙ্গি জঙ্গি, এটা যদি সালাউদ্দিন সাহেব বলেছেন, তো সালাউদ্দিন সাহেবকে আমি বিনয়ের সাথে মনে করাতে চাই যে 2001 থেকে 2005 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখন সালাউদ্দিন সাহেবের নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। জঙ্গি নেতা আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই সিদ্দিকুল আলম এদেরকে ধরেছে, সিদ্দিকুল ইসলামকে ধরেছেন। তাহলে আপনি যে বলছেন যে এটা ফেসিবাদের ফর্মুলা, তাহলে আমি যদি এটা বিশ্বাস করি আপনার কথা, তো আপনি যেহেতু অনেক বড় গুণী মানুষ, সালাউদ্দিন আহমেদ ফেসিবাদের ফর্মুলা, তাহলে আপনারাও ফেসিবাদ ছিলেন 2001 থেকে 2005, আপনারাও একই ফর্মুলা ব্যবহার করেছেন। আপনারা এমন একটা কথা বলেন যেটা আপনাদের জন্যই আত্মঘাতীমূলক। আগে একটু পড়াশোনা করেন, একটু শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আপনি হোম মিনিস্টার হয়েছেন, আপনি তো হোম মিনিস্টার হলে আপনার টেরোরিজমের ব্যাপারটা বুঝতে হবে। আপনি তো এখনো শিলংয়ে আশ্রয়প্রাপ্ত সালাউদ্দিন না, আপনি এখন বাংলাদেশের হোম মিনিস্টার। আপনি এমন অর্বাচীনের মতো মন্তব্য কেন করেন? আপনি বুঝতেছেন না যে আপনার সরকার
2001 থেকে 2005 জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান করেছে। আমি কি বলবো যে খালেদা জিয়া ফ্যাসিবাদী ছিল? তাহলে আমার কি এটা বলা উচিত যে আপনাদের কাছ থেকে শেখ হাসিনা শিখেছে ফ্যাসিবাদ, যে জঙ্গি ইস্যুটা ইউজ করার জন্য? তো এই সমস্ত কথাবার্তা আরেক উপদেষ্টা, আমি জানি না কে বলেছে, আপনি বললেন যে জঙ্গি আছে, উনি ওইটাই বা জানলেন কেমন জঙ্গি আছে? এখন আমি পান্না ভাই আপনাকে বিনয়ের সাথে একটা বিষয় দিকে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে 21 জুলাই 2025 যে মাইলস্টোন স্কুলে হঠাৎ করে একটা যুদ্ধ বিমান পড়ে গেল। সো এই যুদ্ধ বিমানের বৈমানিকের পরিচয় কি ছিল? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ বিমান বাহিনীর ভিতর হিজবুত তাহরীর আছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সিভিল প্রশাসনের ভিতর হিজবুত তাহরীর আছে। এখনো বিএনপি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, ওনার নামটা আমি নিব না, নিতে চাচ্ছি না, উনি তো হিজবুত তাহরীরের একজন 1 নম্বরের পৃষ্ঠপোষক। তো কাজেই হিজবুত তাহরীর বাংলাদেশে আছে, সেই কথা বলছেন না কেন? বাংলাদেশে লস্করে তৈয়বা ঘাঁটি গেড়েছে বলেন না কেন? জয়শে মোহাম্মদ আছে বলেন না কেন? আল কায়দা আছে। আপনারা তো পাকিস্তানের শেখানো ন্যারেটিভটা ইউজ করছেন, টিটিপি টিটিপি। আমি আবার বলছি, জোর দিয়ে বলছি, টিটিপি বাংলাদেশে সংসদ ভবনে হামলা করার কোনো কারণ নাই, কারণ ওইটা মানে পাকিস্তান আপনার আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমার কয়েকটা সাপ্লিমেন্টারি মানে কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটি টিটিপি নয়, যদি থেকে থাকে তারা টিটিপির সঙ্গে জড়িত নয়। আপনি নিজেই বললেন যে মামুনুল হক 6 সদস্য প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তান গিয়েছিলেন। আবার আফগানিস্তানের আম, সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্তা ব্যক্তি, অথবা যদি স্পেসিফিক্যালি বলি ফরেন মিনিস্ট্রি ডিপ্লোম্যাট শাখার একজন শীর্ষ কর্মকর্তা নূর আহমদ নূর, ডক্টর ইউনূসের যে সরকার সেই সময় অর্থাৎ নির্বাচনের 1.5 মাস আগে তিনি বাংলাদেশে এলেন। উইদাউট এনি প্রোটোকল তিনি সফর করে গেলেন। তিনি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন কথিত ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে, নেতাদের সঙ্গে তিনি বৈঠক করলেন, কয়েকটি মাদ্রাসা প্রদর্শন করলেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ জানে না যে তিনি আসছেন সফরে। এটা একেবারে আনইউজুয়াল না? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এই যে যে স্লোগানটি অনেক বেশি পরিচিত, সেই আপনি যে 2001 সালের কথা বলেন, তখন থেকে স্লোগান দেওয়া হচ্ছে আমরা সবাই তালেবান, বাংলা হব আফগান। সেই সব জায়গা থেকে কি সেই তালেবান পন্থী জঙ্গিরা এদেশে থাকতে পারে না? 1 নম্বর প্রশ্ন। আমি এটা জবাব নিয়ে পরবর্তী প্রশ্নে আসছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমি বলেই রাখি। সেটি হচ্ছে যে আপনি বলছেন যে আইএসআই দেওয়ার ট্যাবলেট গুলিয়ে খাওয়া হচ্ছে। এখানে যে জঙ্গিরা রয়েছে যদি থেকে থাকে তারা টিটিপি নয়, তারা আইএসআই কানেক্টেড বা পাকিস্তানের অন্যান্য জঙ্গি সংগঠনের সাথে কানেক্টেড। তাহলে তাদের কথা তাদের শিখিয়ে দেওয়া বলি কেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখ থেকে বের হবে? প্রথম প্রশ্নের উত্তর হলো, পান্না ভাই আপনি যেটা বললেন যে আমরা হব তালিবান, বাংলা হবে আফগান, যারা স্লোগান দিতেন, অ্যাকচুয়ালি এটা ওনারা আফগানিস্তান হওয়ার স্লোগানটা আসলে দেননি। তাদের দৃষ্টিতে আফগানিস্তানই ছিল যে জিহাদের প্রথম ক্ষেত্র, যেখানে জিহাদ তৈরি হয়, সৃষ্টি হয়, আল কায়দার তৈরি হয়, ইসলামিক স্টেটেরও তৈরি আসলে আফগানিস্তান থেকে। তো ওনারা ওইটা একটা সিম্বলিক, রূপক অর্থে আফগানিস্তান ব্যবহার করতেন, মানে ওনারা জিহাদি হবেন, ওনারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবেন, এটা ছিল সেই স্লোগানের আসল অর্থ। দ্বিতীয় হলো, আপনি যেটা বললেন যে তালিবান নেতা এসছেন, ভ্রমণ করেছেন, অস্বীকার করছে যে বা জানতো না কেউ, তো ন্যারেটিভটা কার? আমি কিন্তু বলিনি টিটিপি গ্রেপ্তার হয়নি, আমি বলেছি এরা যদি টিটিপি হয়ে থাকে, এদের কারোরই বাংলাদেশের ভেতরে নাশকতা চালানোর কোনো কারণ নাই। এরা টিটিপি যদি হয়ে থাকে, এরা নাশকতা চালাচ্ছে পাকিস্তানের ভেতর। প্রমাণত আমি বললাম যে বাংলাদেশি লোক পাকিস্তানে মারা গেছে, গ্রেপ্তার হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আমি যে অন রেকর্ড, আমার টুইটারে ঢুকলেও দেখবেন যে লস্করে তৈয়বার অসংখ্য সদস্য একযোগে করাচি থেকে বিমানে করে পাকিস্তানি আইএসআই তত্ত্বাবধানে বাংলাদেশে এসেছে, তাদের পাসপোর্টের ছবি ছবি আপনার কাছেও আছে, এবং আমিও এটা টুইটারে দিয়েছি, অনেকের কাছে আছে। তো এটা নিয়ে বাংলাদেশ সরকার নীরব কেন? এখন তো সরকার, ইউনিসেফ সময় তো অবৈধ প্রশাসন ছিল, ওনারা এটা নিয়ে কোনো কথা বলেনি কেন? যে বাংলাদেশে যে হাফিজ সাইদ লস্করে তাই এবার যে প্রধান, তার যে সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে আসলো, সীমান্তবর্তী এলাকায় এলাকায় গেল, সেটা নিয়ে বাংলাদেশ সরকার কোনো কথা বলেনি কেন? এখনো বলছে না কেন? বাট টঙ্গীর কাছে ভারতের দিল্লিতে যখন বোমা হামলা হলো, গাড়ি বোমা হামলা,
তারপর যখন তদন্ত শুরু হলো এই টঙ্গীতে একটা বড় মাদ্রাসা রাতারাতি বন্ধ হয়ে গেল, এখনো বন্ধ। মানে সবাই পালিয়ে গেল ওই মাদ্রাসা থেকে। আমি তো এটা আমাদের পত্রিকায় রিপোর্ট করেছি যে এটা লস্করে তো এবার ট্রেনিং ঘাটে ছিল। বাংলাদেশে তো লস্করে তো এবার আছে, বাংলাদেশে তো জয়সে মোহাম্মদ আছে। এখন আমি যখন 2003 সালে বললাম যে বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, তখন তো বেগম খালেদা জিয়া এবং জামাতের সরকার আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনলেন। এরপর তো বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন বাংলাদেশে জঙ্গি আছে। এখন যে তারা যে এইগুলো লুকাচ্ছেন, অস্বীকার করছেন বা মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন, এর ফলে বাংলাদেশ যে কত ভয়ঙ্কর পরিণতির দিকে পড়বে। দ্বিতীয় হলো যে আপনারা যে পাকিস্তানে আইএসআই এর ফাঁদে পা দিয়ে টিটিপি করছেন, তো টিটিপি আপনারাই বলছেন যে বিমান বাহিনীর লোক, পুলিশের লোক ধরা পড়েছে, জঙ্গি হামলা হবে বাংলাদেশে, একজন সিভিলিয়ান এখনো অ্যারেস্ট হয় নাই। তো আপনারা কি বোঝেন যে এইগুলা কথার বলার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে, পুরো সশস্ত্র বাহিনী, বিমান, নৌ এবং আর্মি এবং পুলিশকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে অতি দ্রুত যে কোনো সময় আপনারা নিষেধ করাতে যাচ্ছেন, ব্যান করাতে যাচ্ছেন। একটি চক্রান্তের ফাঁদে আপনারা পা দিয়ে দিচ্ছেন। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য, আমাদের আর্মিকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, আমাদের পুলিশ বাহিনীকে ডিস্ট্রয় করার জন্য, এটা যে আমেরিকান মার্কিন প্লট, ষড়যন্ত্র, মেটিকুলাস ডিজাইন, যেটার অংশীদার পাকিস্তান, সেই ডিজাইনে আবার আমরা পা দিয়েছি। এবং আমি বাবার বলছি যে এইগুলো এখন এই কারণে ঘটানো হচ্ছে যে আমরা যখন সোচ্চার হয়ে গেছি গোলামী চুক্তির বিরুদ্ধে, আমরা যখন সোচ্চার হচ্ছি আমি শিশু মারা যাওয়ার বিরুদ্ধে, আমরা মানে আমার আপনার মতন সাধারণ মানুষ, যদিও সরকার প্রধান এই নিয়ে কিছু মাথাও না ঘামান কিনা আমি জানি না, উনি তো এখনো কোনো এইগুলো নিয়ে কোথাও যান নাই বা কোনো আমি আপনার গত অনুষ্ঠানে বলেছিলাম যে বাবা মারা সন্তান হারালেন তাদেরকে ডেকে উনি সমবেদনা জানান নাই। উনি ওনার অফিসে বসে কে কি একটা গাড়ি বানিয়েছে, এটা চালানোর সময়ও আছে ওনার। অথচ এই বাবা মাদেরকে ডেকে যে একটা সমবেদনা প্রকাশ করে, সহমর্মিতা, সেইটুকু করেন নাই। তো আমি কি বলবো, এখন এখানে মার্কিন চুক্তি যেটা আপনারা অনেকে হয়তো আপনারা বলেন যে এটা কেন গোলামী চুক্তি হবে, এটা তো বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তি না, বাণিজ্য চুক্তি হয় দ্বিপাক্ষিক। বাণিজ্য চুক্তিতে দুই পক্ষের কথা বলার সুযোগ থাকে, এটা একপাক্ষিক একটা চুক্তি। আমি আমেরিকা থেকে আমার টাকা দিয়ে কিনবো, অথচ আমি সেটার মান নিয়ে প্রশ্ন করতে পারবো না, আমি সেটা নিয়ে কিছুই বলতে পারবো না, এটা গোলামী চুক্তি। এইগুলো চুক্তিকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে এখন আমাদের দেশের অর্থনীতির কি ভয়ঙ্কর বাজে অবস্থা। 14টা বোয়িং বিমান কিনতেছেন। তো এই সমস্ত ঘটনাকে কভার করার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই টিটিপি তত্ত্ব নিয়ে এসছে। এটা আমেরিকানরা নিয়ে আসছে, এটা আমেরিকান ষড়যন্ত্র, এবং এটার সঙ্গে পাকিস্তান আইএসআই ইনভলভ। কারণ আমাদের দেশে যে 2024-এর অগাস্ট থেকে যে নৈরাজ্য চলছে, তার টপ বেনিফিশিয়ারি পাকিস্তান এবং আমেরিকা। আহ, আপনি যা বলছেন অবশ্যই আমি ধরে নিতে চাই যে তার ভিত্তি আছে, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। আহ বিষয়টি হচ্ছে যে আমার প্রশ্ন ছিল যে কেন আইএসআই এর দেওয়ার ট্যাবলেট গুলে খাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। যে আপনার কথা অনুযায়ী এই প্রশ্নটি যাচ্ছে যে তারা যা বলছে যে এখানে যারা কাজ করছে তারা আইএসআই এর সাথে কানেক্টেড নয়, তারা পাকিস্তানের অন্য কোনো জঙ্গি সংগঠনের সাথে কানেক্টেড নয়, তাহলে কেন টিটিপি বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ মানে সরকারের অংশই তো আইন শৃঙ্খলাকারী বাহিনী? আমি সেই জায়গা থেকে বলবো। আমি পান্না ভাই আপনার কাছ থেকে অনুমতি নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা বলবো, যে আমাদের যে শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ওখানে যারা বসে আছেন ওনারা 2-3 বছরের জন্য ডেপুটেশনে যান। তো ওনাদের এই কোনো কিছু কাউন্টার টেররিজম বলেন বা কিছু, এমনকি গুপ্তচর বৃত্তি নিয়ে ওনাদের কোনো নলেজ আসলে, ইন্টেলিজেন্স অপারেশন নিয়ে কোনো নলেজ নাই। 3 বছরে কেউ এইগুলো অভিজ্ঞতা অর্জন করতে পারে না, এরা শিশু। আমার মতন শোয়েব চৌধুরীর কাছে যে কাউন্টার টেররিজম নিয়ে কাজ করে, আমার সামনে ওরা শিশু, ওরা কিছুই জানে না। বাংলাদেশ পুলিশেরও একই অবস্থা, ওরা শিশু, ওরা কিছু জানে না, লেখাপড়া তো করে না, ওরা সারাক্ষণ অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা করে না, গবেষণা করে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা যারা এগুলো যে কাজ করতেছেন তাকে ডেকে জিজ্ঞেস করেন টিটিপির শীর্ষ নেতৃত্বে কারা কারা আছে, নাম বলতে পারবে না। এই লোকগুলোকে যে যা চাচ্ছে, আমি একটু শেষ করি, তো এই লোকগুলোর কাবা কিবলা হয়ে গেছে আমেরিকান এম্বাসি।
আমেরিকান এমবাসি ওদেরকে যেই ট্যাবলেটটা দিচ্ছে ওটাকেই ওরা খাচ্ছে, এবং এই ট্যাবলেটটা ওদের কাছে আসছে, টিটিভির ট্যাবলেটটা আমেরিকানদের কাছ থেকে ভায়া পাকিস্তান আইএসআই, অথবা পাকিস্তান আইএসআই ট্যাবলেটটা আসছে ভায়া আমেরিকান এমবাসি, আর কিছুই না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে টিটিপি কিংবা তালেবানরা বাংলাদেশে জঙ্গি হামলা করবে না আপনি বলছেন, তারা হয়তো খিলাফত রাষ্ট্র কায়েম করতে চায়। তো খিলাফত রাষ্ট্র তো আইসিস এর কালো পতাকা উঠতে আমরা দেখেছি, তাই না? হিজবুত তাহরির কিংবা হরকতুল জেহাদ, বা তারা এগুলো করেছে। তো তারাও তো জঙ্গি হামলা করেছে। এবং আপনি যে তালেবানদের কথা বলছেন, 2001 সালে যে ঘটনাগুলোর কথা আপনি উল্লেখ করলেন, শায়েখ আব্দুর রহমান কিংবা কথিত বাংলা ভাইদের কথা, অর্থাৎ জেএমবির প্রসঙ্গ, সেই শায়েখ মানে আব্দুর রহমান, কথিত বাংলা ভাইয়ের নামটা কি ছিল? সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই। সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই। তিনি তো আফগান ফিরোজ যোদ্ধা, তিনিও তো জেএমবি গঠন করেছিলেন। তা তারাও তো জঙ্গি হামলা করেছিল দেশের 5-6টি স্থানে। সে ছোটখাটো হোক বা বড় হোক, বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। তো তারা তো জঙ্গি হামলা করলো, তাহলে কেন আপনি বলছেন যে তালেবানরা এখানে জঙ্গি হামলা করবে না? শায়েখ আব্দুর রহমান বা সিদ্দিক ইসলাম বাংলা ভাই যাদের কথা আমরা বলছি, তারা ওসামা বিন লাদেনের সাথে যুদ্ধ করেছে। ওসামা বিন লাদেন ওসামা বিন লাদেন কিন্তু আফগান না, ওসামা বিন লাদেন কিন্তু সৌদি আরবে জন্মগ্রহণকারী, আল কায়দার যিনি প্রতিষ্ঠাতা। আর এই টিটিপিরা হলো সবাই অরিজিনাল আফগান। আমি তো বললাম এরা পাঠান, পশতুন। হুম, হুম। তো কাজেই এখানে একটা ডিস্টিংটিভ ডিফারেন্স আছে। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হলো আরব, আর এরা হলো আফগান। এবং আফগানিস্তান এই মুহূর্তে তো এমনি একটা চ্যালেঞ্জের মুখে আছে। অনেক দেশের সাথে তো তাদের সম্পর্ক নাই। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সাথে আছে, তাই না? তো তারা এখন বাংলাদেশে এসে জঙ্গিবাদ করবে, এটা করবে, ওটা করবে। আসলে আফগানিস্তান কখনোই বাংলাদেশে জঙ্গিবাদ করতে চায় নাই। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আফগানিস্তানের যুদ্ধটা হলো আমেরিকার বিরুদ্ধে প্রথমত ছিল, এখন পাকিস্তানের বিরুদ্ধে। ওরা ওই পাকিস্তান সীমান্ত পার হয়ে এসে বাংলাদেশে কিছু করার, আর যাদের নাম বললেন যে শায়েখ আব্দুর রহমান বা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, ইনারা ওই যে বললাম ওনারা হলো ওসামা বিন লাদেনের শিষ্য। ওরা ওসামা বিন লাদেন মানে হলো সৌদি নাগরিক বা সৌদি বংশোদ্ভূত, সে আফগান না। কাজে তাদের এজেন্ডাটা আলাদা। তারা বিশ্বব্যাপী এই আল কায়দার নেটওয়ার্কের টার্গেট হলো, এবং ইসলামিক স্টেট বিশ্বব্যাপী তারা ইসলামিক শরিয়া আইন জারি করবে বা শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আর ইসলামিক স্টেটের ছিল খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তো এই তালেবানদের সাথে এই আল কায়দা বলেন বা ইসলামিক স্টেটের ডিস্টিংটিভ ডিফারেন্স আছে। কাজেই বাংলা ভাই আফগানিস্তানে যুদ্ধ করেছেন কেন? বাংলাদেশে তো আপনার অনেক লোক আছেন যারা জেএমবি যদি বলেন, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, বা আরো অনেক সংগঠন আছেন, তারাও তো আফগানিস্তানে যুদ্ধ করেছেন, তাই না? তো আফগানিস্তানে তারা যুদ্ধ করেছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু তারা কার নেতৃত্বে যুদ্ধ করেছে? কে? ওসামা বিন লাদেনের নেতৃত্বে না মোল্লা ওমরের নেতৃত্বে? এগুলো অনেক ইকুয়েশন আছে। কাজেই আসলে বাংলাদেশে এখন কেন কখনোই অ্যাটলিস্ট আগামী মানে আমি যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সেই অদূর ভবিষ্যতেও টিটিপি বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার কোনো কারণ নেই। টিটিপি হয়তো বাংলাদেশ থেকে রিক্রুট করছে, এটা তো প্রমাণিত, বাংলাদেশের লোকরা যাচ্ছে। মানে জঙ্গি কি আছে কিনা আপনার দৃষ্টিতে, মানে বিদেশি জঙ্গিরা বা বিদেশ কানেকশন আছে কিনা? এই কথাটা আবার একটু দয়া করে প্রশ্নটা রিপিট করুন। টিটিপি জঙ্গি হামলা করবে না বা এখানে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে না, আপনি এটা বলছেন, কিন্তু এর বাইরে আহ অন্য কোনো জঙ্গি সংগঠন কাজ করছে কিনা? আপনি তো জানেন যে বাংলাদেশে মার্কিন দূতাবাস ইউনূস জমানায় একটা নোটিশে এনেছিল যে একটি অন্য জঙ্গি গোষ্ঠী তারা মার্কিন দূতাবাসে হামলার ষড়যন্ত্র করেছে, ছক এঁকেছিলাম, সবাই জানি আমরা, তাই না? তো ওইটা হলো ওই যে পার্বত্য চট্টগ্রামে যারা ট্রেনিং দিত একটা জঙ্গি গোষ্ঠী। এটা তো টিটিভি না। তো আমেরিকান এম্বাসিতে হামলার চেষ্টা তো তারা করেছে। বাংলাদেশে আমি তো বললাম লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, হিজবুত তাহরির, আনসার আল ইসলাম, এরা বাংলাদেশে ওকে। জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে যদি কোনো কিছু হয়, জঙ্গি অ্যাটাক যদি হয়, টেরোরিস্ট অ্যাটাক হয়, এরা করবে। প্রমাণটা আমি দিচ্ছি আপনাকে খুব সংক্ষেপে। গতকালকে এখন টিভি নামে একটা টেলিভিশন চ্যানেল আছে, আপনি সেখানে একটা নিউজ দেখছিলাম আমি,
যে একজন ভ্যান চালককে একটা বক্স ধরিয়ে দেওয়া হয়েছে, বলছিল পার্সেল, কিন্তু উনি এটা ডেলিভারি দিতে পারেন নাই, পরে পার্সেলটা খোলার পর সেটা এক্সপ্লোড করেছে, বোমা, ছোট বক্সের মধ্যে। তার মানে এই যে আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, এগুলো বিতরণ হচ্ছে, দেশব্যাপী ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে তো একটি ষড়যন্ত্র এখানে আছে। তাহলে এই ভ্যান চালককে যিনি দিল, কেউ তো দিল। এটা তো আপনি ভিডিওটা দেখেছেন, মনে হচ্ছে বিস্ফোরিত হচ্ছে যে এক্সপ্লোসিভ ডিভাইসটা। বা ঢাকার কাছে যে মাদ্রাসায় যে বিশাল একটা মাদ্রাসায় বোমা কারখানা, বিস্ফোরণ ঘটার পরে কিছু লোক অ্যারেস্ট হলো, একজন ওই 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 কারখানার মূল যে মাদ্রাসা তাকেও গ্রেপ্তার করা হলো। তারপরে পরে দেখা গেলো এরা তো ইসলামিক স্টেট, ইসলামিক স্টেট সংশ্লিষ্ট। বাংলাদেশের ইতিহাসে 71 থেকে আজ অব্দি আমি তো বা আপনি তো শোনেন নাই যে অমুকখানে দুজন জঙ্গি ধরা পড়েছে টিটিপি। এই টিটিপি নামটা আসতে শুরুই করেছে ইউনুস জমানা থেকে। কারণ তখন থেকে পাকিস্তানের সাথে যেহেতু খুব দহরম মহরম শুরু হয়ে গেছে, পাকিস্তানের যে কোনো কেউ আসতে পারে এখনো। তো সেই আসতে পারাদের মধ্যে তো লস্করে তৈয়বা থাকতে পারে, জাইশে মোহাম্মদও থাকতে পারে, টিটিপিও থাকতে পারে। তো টিটিপি রিক্রুটমেন্ট বাংলাদেশে হচ্ছে না তা না, অবশ্যই হচ্ছে। কিন্তু আমার আর্মির বিরুদ্ধে, আমার ভিতরে, আমাদের এয়ারফোর্সের, নেভির বিরুদ্ধে, ভেতরে পুলিশের ভিতরে যে হিজবুত তাহরির আছে, সেটা বের করেন খুঁজে। এদের ভেতরে যে আল কায়দা আছে, আনসার আল ইসলাম আছে, খুঁজে বের করেন। খুঁজে তো বের করছেন না। বাংলাদেশে ইউনুসের কিন্তু আপনি যে খুব বোল্ডলি বলছেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর মধ্যে এরা এরা আছে, তাহলে তো হ্যাঁ, আপনি জানেন, তাহলে তো প্রমাণটা তো আপনার কাছে চাইবে যে কিভাবে আছে। না না, আমি কেন প্রমাণ দিতে যাব? আমি তো ওদের চাকরি করি না। যারা সরকারের টাকা খায়, চাকরি করে, তারা বাইর করুক। আমরা আমাদের কাছে এসে বলুক, হাত জোর করে, যে আমাদের কোনো তথ্য নাই, তথ্য দিন, দিব আমরা। তারপরে যে ইউনুস যে জঙ্গিদেরকে ছেড়ে দিল জেল থেকে, অসংখ্য জঙ্গি ছেড়ে দিল, সন্ত্রাসী ছেড়ে দিল, এদের একজনকেও ধরার কোনো প্রক্রিয়া আপনি কি শুনেছেন ভাই? শুনেন তো নাই। তাহলে এখন সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে জঙ্গি নাই, আমি তো জানি অন রেকর্ড জঙ্গি জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, অসংখ্য জঙ্গিকে ছাড়া হয়েছে। ওরা কোথায়? ওরা তো বাংলাদেশই আছে। তো ওরা কি বসে? তো নিশ্চয়ই ওরা মানে অন্য কিছু করতেছে না। বা জসিমউদ্দিন রহমানি, যে যে যাকে ছাড়া হলো, সে তো আমার কাছে ভিডিও রেকর্ড আছে, দেখলাম সে বলছে ব্লগারদেরকে হত্যা করাটা ভালো কাজ হচ্ছে, হেসে হেসে বলতেছে। তো কাজেই জসিমউদ্দিন রহমানিকে ধরেন, যে জঙ্গিগুলা পলাতক আছে তাদেরকে ধরেন। ধরলে আপনি বুঝবেন বাংলাদেশে কারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। আপনি তো ধরছেন না, না ধরে কিছু টিটিপি নিয়ে আসেন ব্যস্ত। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, যে আমাকেই যদি বলে যে প্রমাণ দেন বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, সেনাবাহিনীতে হিজবুত তাহরির আছে কিভাবে, আমি তো বলবো তখন যে প্রমাণ যাদেরকে দিব তাদেরকে ধরার সাহস তো আপনাদের নাই, তাদেরকে ধরার শক্তিও তো আপনাদের নাই। আমরা তো দেখেছি ইউনূসের জমানায় কিছু কথিত অবসরপ্রাপ্ত সেনা এবং বহিষ্কৃত সেনা কর্মকর্তা, তাদের লম্ফ ঝম্প দেখি নাই আমরা? ওরা কাদের সঙ্গে কানেক্টেড আমরা কি জানি না? আমরা তো জানি। আল কায়দা কানেক্টেড, আনসার আল ইসলাম আল কায়দা কানেক্টেড। মেজর বহিষ্কৃত জিয়াউল হক, যে বাংলাদেশে এখনো পলাতক, সে তো ইউনূস জমানায় এসে প্রকাশ্যে টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছিল। জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে? আপনি যে বললেন যে প্রমাণ দিতে হবে, ধরো জিয়াউল হককে, ধরে জিজ্ঞেস করো ওর সদস্য কাদেরকে রিক্রুট করেছে। ধরবে না তো, ওরা তো ধরতে চাচ্ছে না, ওরা ধরবেই না। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গি নাই, উনি বলছেন জঙ্গি নাই, ওনার পুলিশ বলে জঙ্গি আছে। আমরা শুনি জঙ্গি হামলার আশঙ্কা, আমরা শুনছি, এটা তো পুলিশ সদর দপ্তরের বক্তব্য। এবং বিমান বাহিনীতে যে ধরা পড়ছে, এটা নিয়ে লোকাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ আসছে। প্রতিবাদ তো করে নাই আইএসপিআর, করেছে? করে নাই। তার মানে আছে। তো কাজেই পান্না ভাই, আপনি যদি বলেন যে আমাকে বলে প্রমাণ দাও, আমি তো বলবো আগে ধরে নিয়ে আসো জিয়াউল হককে, মুফতি রহমানিকে ধরো। তো কাজেই আমরা নিজেরা জঙ্গিবাদকে অস্বীকার করে, খালেদা জিয়া 2001 থেকে 2003 অস্বীকার করেছেন যে জঙ্গি নেই জামাতের কারণে। তার খেসারত তিনি দিয়েছেন। বাংলাদেশে যে সিরিজ বোমা হামলা হলো, যেটা আপনি বলছেন, শেখ হাসিনা সেটা করেন নাই, উনি অ্যাকশনে গেছেন। কিন্তু শেখ হাসিনাও তো উগ্রবাদীদের সঙ্গে অনেক ক্ষেত্রেই আপোষ করেছেন। অবশ্যই করেছেন, করার তো আমরা তো জানি, আমি তো নাম বলবো না কারো। কাজেই জঙ্গিবাদ বাংলাদেশে দমন করতে হলে প্রথমত আপনাকে স্বীকার করতে হবে জঙ্গি আছে। জঙ্গি আর মুসলমান এক না, জঙ্গিবাদ আর ইসলাম এক না, এটা বুঝতে হবে। বুঝে আপনাকে আগে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এটা সমাধান না হলেই বলছি যে এখন যে টিটিপি টিটিপি করছেন, আমি নিশ্চয়তা দিয়ে বলছি
বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী